ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউতে তোমাদের জানাই আবারও স্বাগত। আজকে তোমাদের একটা দারুণ গল্প পড়াতে চলেছি। তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারের মধ্যে পড়েছো, তোমাদের বাংলা পাঠ্য বইয়ের মধ্যে এমন একটা মারাঠি গল্প দেওয়া আছে, না মারাঠি গল্প নয়, মারাঠি ভাষায় গল্পটাকে অনুবাদ করে দেওয়া হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে পোটরাজ। মারাঠি সাহিত্যিক শঙ্কররাও খারাট বা শঙ্করন খারাটরা তিনি লিখেছেন এই গল্পটা এবং সুনন্দন চক্রবর্তী দ্বারা তোমাদের বাংলায় অনুবাদ করে পাঠ্যবইয়ের মধ্যে সংযুক্ত করা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে পোটরাজ গল্পের সম্পূর্ণ লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা যেমন আমি করে দেবো, একই সঙ্গে তোমাদের গল্প পড়াতে পড়াতে গল্পের কোন লাইন থেকে এমসিকিউ তৈরি হতে পারে সেখান থেকে তোমাদের এক এক করে আমি আলোচনা করে দেবো। তো আজকের ক্লাসটি সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য উপস্থিত করা হয়েছে। আমার বিশ্বাস আজকের এই ক্লাসটি দেখলে তোমাদের সম্পূর্ণ গল্পটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো ক্লাস শুরু করার আগে আমরা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর কোনো কথা বাড়াবো না, মূল গল্পের মধ্যে আমরা চলে যাব। তার আগে একটা কথা আমি তোমাদের বুঝিয়ে বলি। তোমাদের অনেকেরই ডাউট থাকে যে স্যার পোটরাজ জিনিসটা কি। পোটরাজ হলো এমন একটা বিলুপ্তপ্রায় সম্প্রদায় যারা দেবী মারিয়াই বা কড়ক লক্ষ্মীর উপাসক। গুজরাট বা রাজস্থান, মহারাষ্ট্র বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের আজও দেখা যায়। প্রাচীনকালে কোনো দুর্যোগ বিপর্যয় হলে বা গ্রামে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো রোগের প্রকাশ দেখা দিলে গ্রামবাসীরা মনে করতেন যে মারিয়াই বা কড়ক লক্ষ্মী তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে। ক্ষমা প্রার্থনার জন্য দেবীর কাছে একটা করে প্রত্যেক গ্রামে পোটরাজ থাকতো। সেই পোটরাজই দেবীর কাছে সম্পূর্ণ গ্রামের মানুষের দুঃখ, যন্ত্রণা এবং ইত্যাদি বিষয়গুলো বিশদভাবে তুলে ধরতেন এবং সেই দেবী মারিয়াইকে খুশি করার জন্য মোটা চাবুক দিয়ে নিজেকে আঘাত করতেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। শুরু হচ্ছে তোমাদের গল্প পোটরাজ, লিখেছেন শঙ্কররাও খারাট। গল্প শুরু করার আগে বলে রাখি, তোমাদের যে এই গল্পটা আছে এই গল্পটার কিন্তু মূল কাব্য হচ্ছে বড় বালুতেদার। বড় বালু তেদার, এটা হচ্ছে তোমাদের মূল কাব্য। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখে জলে ভরা, থেকে থেকে সে শাড়ির আঁচল থেকে চোখ মুছছে। পাড়ার বউঝির আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ দরজায় দাঁড়াচ্ছে। এই একটা প্যাড়া দেখে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই গ্রামের পোটরাজ দামার বাড়ির মধ্যে কোনো না কোনো একটা বিপদ এসেছে, তাই মানুষের হতাশাগ্রস্ত। লোকে শুধাচ্ছে, দুর্পদ পোটরাজ কেমন আছে? এখনো প্রাণটুকু আছে খালি বাবা। করুণ মুখে জবাব দিচ্ছে সে, ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে তো একই অবস্থা। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। তা আমরা দেখে নেব এই দুর্পদটা কে। দামা, গ্রামের যে পোটরাজ দামা, তার স্ত্রী হচ্ছে দুর্পদ। দুর্পদ চিন্তিত হয়ে পড়েছে তার স্বামীর জন্য, যে তার স্বামী পোটরাজ নিশ্চয়ই তার কোনো শরীর খারাপ হয়েছে, তাই জন্য লোকে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। তো তখন দুর্পদ জানাচ্ছে চিন্তিত মুখে যে, জানি না বাবা, তাও ভয় লাগে। দুর্পদ, কারু যাওয়ার সময় হলেই সে যাবে, অর্থাৎ গ্রামের লোক দুর্পদকে সান্ত্বনা দিয়ে বলছে। আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। দুর্পদ আবারও বলছে, জানি না বাবা ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। অর্থাৎ পোটরাজের যে রোগটা হয়েছে সেই রোগটা হচ্ছে বড় কঠিন। কেউ না বলেছে? অর্থাৎ পোটরাজের যে রোগটা হয়েছে সেটা কি কেউ কম রোগ বলেছে? না, এটা সত্যিকারেরই বড় রোগ। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়েই নিয়ে যাবে। তার কাছে সকলে সমান, অর্থাৎ সাধারণ মানুষ, পোটরাজ সকলেই কিন্তু মায়ের কাছে সমান। অর্থাৎ মা যাকে নিয়ে যাবে সকলকে একসাথে একেবারে করে নিয়ে যাবে। ঠিক এই সময় বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে উঠে। দুর্পদ বলে, এই বাচ্চারা, মার বেচম্মাকে, পোটরাজকে ডাকে রে। অর্থাৎ দেখো, এই লাইনটার মধ্যে আমরা কিন্তু বুঝতে পারি যে গ্রামের কুসংস্কারতা কিভাবে আমাদের গ্রামের মানুষকে আতঙ্কিত করে তোলে। তোমাদের প্রশ্ন হবে যে কাকটা কোথায় চেঁচিয়ে উঠেছিল? উত্তর হবে নিম গাছে। এখানে কিন্তু কাক ডেকে ওঠা মানে কি, একটা কুসংস্কারের লক্ষণ বোঝা হচ্ছে যে পোটরাজকে ডাকতে এসেছে, অর্থাৎ পোটরাজের মৃত্যু কামনা করছে সেই কাকটা। কাকটা ডেকেই চলে। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে, ডাকতে ডাকতে এই কাকটা উড়ে পালায়। তোমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হবে যে কে কাকের দিকে ঢিল ছুঁড়েছিল? দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে। সবসময় বেজম্মাটা আমাদের সাপ্যমনি করছে, অর্থাৎ সবসময় কাকটা তাদেরকে অভিশাপ দিয়ে চলেছে, তাদের অশান্তি কামনা করছে। দুর্পদ গজগজ করে আপন মনে। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সামনে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, গুমোট গরম, গাছের পাতা একটুও নড়ছে না, স্থির, তা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে। আমাদের শেষ হলো গল্পের প্রথম পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠা আমি পড়াবো, তার আগে তোমাদের প্রশ্ন রাখছি যে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে গল্পটা শুরু হয়েছিল কোন মাস থেকে। দেখে নাও দ্বিতীয় পৃষ্ঠাটা কি বলেছে না। দ্বিতীয় পৃষ্ঠা শুরু হচ্ছে, দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, শুনে দুর্পদের প্রাণ শুকায়। অর্থাৎ
কুকুরের চিৎকার শুনে দ্রুপদের প্রাণ শুকিয়ে যায়, এটা হচ্ছে একটা কুলক্ষণ, গ্রাম্য কুসংস্কার। সেই আওয়াজের ওপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেউ কুত্তাটাকে, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দ্রুপদের পাশে বসা বউটি বলল। তখন দ্রুপদের অন্য পাশে বসা বাঞ্চলা বলে, দ্রুপা, মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? এখানে বাঞ্চলা হলো একটা মেয়ে, যে দ্রুপদকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দ্রুপদ, মারিয়ায় অর্থাৎ মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? দ্রুপদ বলছে যে, যেতে ভুললি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না, মেয়ে মা যদি নিদায় হন তাকে তাও কিছুই দিতেই হবে। অর্থাৎ দ্রুপদ জানাচ্ছে যে আমি তো তার মেয়ে, যদি তিনি আমার প্রতি অবিচারও করেন তাও তাকে কিছু দিতেই হবে, অর্থাৎ তার পূজা করতেই হবে, তাকে সন্তুষ্ট রাখতেই হবে। ছাড় তো, হঠাৎ কথা মাথায় এলো বলে বললাম। বাঞ্ছলা বলছে কথাটা, যে এইসব কথা ছাড়, আর ভালো লাগছে না, হঠাৎ এই কথাটা মাথায় এলো বলে তাই তোকে বললাম। সব দেবতাদের মধ্যে ওরে তুচ্ছি করি কি সাধ্য কি? ওরে কেউ হেলা করেছে কি? টেট্টি পেয়েছ? ক্রোধ তিনার বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। অর্থাৎ দ্রুপদ বলছে, অন্যান্য সমস্ত দেবতার মধ্যে থেকে আমি ওকে তুচ্ছ করি কি করে, আমি ওকে হেলা করি, আমি ওকে অবহেলা করি কি করে? এই আভাসটা কি তুমি টের পেয়েছো? না, আমাদের এরকম করার সাধ্যই নেই। তার যে ক্রোধ, মারিয়ার যে ক্রোধ আছে, রাগ আছে, সেটা তার বর্ণনা করার বাইরে। তাকে তুষ্ট করে রেখেছি আমরা, সেটা ভালোই করেছি। এবার মনে হয় আমাদের পোটরাজ ভালো হয়ে যাবে। তারপরে বলছে যে মেয়েটা দ্রুপদের মুখের দিকে তাকিয়ে যোগ দেয়। এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দ্রুপা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। এই দেখো, কাঁদলে অমঙ্গল হয়, এই কথাটা কি সিম্বলাইজ করছে? যে গ্রামের কুসংস্কারচ্ছন্ন মানুষের চিন্তা ভাবনাকে এখানে তুলে ধরেছে। সে তো বটেই, ওর বাপ মার কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো ও পোটরাজ। এখানে খুব ভালো করে তোমরা বুঝো। দেখো, দামা পোটরাজ হলো কেন? কারণ দামার পিতামাতা তারা নিঃসন্তান ছিল। তারা দেবী মারিয়ার কাছে মান্যত করেছিল যে হে ভগবান, আমাদের যদি একটা সন্তান দাও, একটা যদি পুত্র সন্তান দাও, তাহলে আমরা কিন্তু সেই সন্তানকে তোমার সেবায়িত করব, তোমার পোটরাজ করে দেবো। এইটাই মান্যত করেছিল। ফলে তাদের সন্তান, দেবীর কৃপায় তাদের একটা সন্তান হয়, সেই সন্তানই হলো দামা, আর সে পোটরাজ হয়ে যায়, আর তার জন্যই তাকে পোটরাজ করা হয়। এবার বাঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, অর্থাৎ মায়ের সেবায়িত, তার ভক্ত, নিত্যি তার পূজা করে। মা কি তার ভক্তকে ভালোবাসে না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা আছে? দ্রুপা বলতে শুরু করে, এইসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা স্তক, ঢোকা পর্যন্ত মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দয়ে চান করাই, তোমায় সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারিকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তেমন দিই। ছাগল দিতে না পারলে কুঁকড়ো দিই, অর্থাৎ মোড়ক দিই। তোমার দ্বারে রক্তের ছড়া দিই। হে মা, আমি যবে থেকে তোমার বাড়িতে এসেছি, অর্থাৎ যবে থেকে আমার বিয়ে হয়েছে, তবে থেকে মঙ্গলবার এবং শুক্রবারে তোমার নামে উপোস করি। আমি তোমার নামে প্রত্যেক বছর বছর কিন্তু যাত্রা করি, তোমাকে দুধে এবং দইতে চান করাই, তোমাকে সবুজ শাড়িও পরাই। আর কি করি না, তোমার কপালে হলুদ কুমকুম দিই। তোমরা দেখবে যে কেউ কেউ আবার হলুদ বা কুমকুমের তিলক কাটে মাথার মধ্যে। দ্রুপদ আরও বলে যে তোমার সামনে কিন্তু ভোগ দিই, সে ভোগটা কি? নারিকেল। প্রত্যেক আষাঢ়ের অমাবস্যার রাত্রে তোমার সামনে স্নান করে আসি এবং সেই স্নানের ভিজা শাড়িতেই তোমার কাছে গড়ান দিই। তোমরা দেখবে কেউ কেউ এখনো পর্যন্ত দেবতাদের কাছে শুয়ে একটা গড়ান দেয়, অর্থাৎ একটা দাগ কাটে। দ্রুপদ বলে যে মা, তোমাকে ছাগল দিতে না পারলে কখনো কখনো মোড়ক দিই। কুকড়ো কথার অর্থ হলো মোড়ক। সেই মোড়কটা বলি দিয়ে তোমার দরজার কাছে আমি রক্তটা ছিড়িয়ে দিই। মা, এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, অর্থাৎ প্রদীপ দিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমার এত ভক্তি করি, তবু আমার কপালে কেন মা? তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা।
অর্থাৎ এখান থেকে বুঝতে পারি যে দামার যে কঠিন রোগটা হয়েছিল সেটা হলো কলেরা। তার বমি হয়ে চলেছে, তার পেট খারাপ হয়েই চলেছে। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। তার দূরপথের বাড়ির বাইরে নিম গাছের বসে একটা কাক ডাকছে। গায়ে সকলের কি রোগ হয়েছে আমরা বুঝতেই পারছি, গায়ে সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ, সেটা হলো কলেরা রোগের কারণে। তোমাদের পরের পৃষ্ঠায় যাব, কিন্তু তার আগে তোমরা আমাকে আবারও কমেন্টে লিখে জানাও যে দূরপথ দেবী মারিয়াইকে কি রঙের শাড়ি পরাতো। এটা আমাকে কমেন্টে উত্তর লিখে জানাবে। শুনে তার হাত পা স্থির, অর্থাৎ সেই কাকটা নিম গাছে ডাকছিল। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেড়ে, অর্থাৎ ফেউ কথার অর্থ হলো একটা খেঁক শিয়াল। আর দূরপথের বুকের ধুকপুকানি পলকের জন্য থেমে যায়। সেই যে গ্রাম্য কুসংস্কারচ্ছন্ন, কাক ডাকলে অমঙ্গল হয়, কান্না করলে অমঙ্গল হয়, ঠিক তেমনই শিয়াল দামার বাড়ির চারিদিকে ডাকছে, তাই জন্য এটা হচ্ছে একটা অমঙ্গলের লক্ষণ। তাই বুকের ধুকপুকানি পলকের জন্য থেমে যায় দূরপথের। তারপর শুরু হয় নতুন দিন। আকাশে মেঘ ঘন করে আসে, চারিদিকে অন্ধকার, খাঁ খাঁ লাগে। সামনে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গায়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে। চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছো না কি হে দামা? গ্রামের মোড়ল দামার বাড়িতে এসে দামার খোঁজ নেওয়ার জন্য তার দুয়ারে এসেছে। সাথে কে এসেছে না তার চেলা। পোর্টরাজের বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল গলা চড়ায়, অর্থাৎ আরও জোরে ডাকে, ওহে দামা, পোর্টরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসেছে গো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে গ্রামের মোড়ল কতজনকে নিয়ে এসেছিল? গ্রামের মোড়ল এবং তার সাথে 3টে চেলা এসেছিল, মোট 4 জন। বলে বাঞ্চলাবাই বলে, সে তো সত্যি সত্যি পোর্টরাজ কেমন আছে, দেখতে লোক তো আসবেই। 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। কদিন হয়ে গেল? 3 দিন হয়ে গেল। তোমাদের এমসিকিউ হবে যে পোর্টরাজ কতদিন রোদে বেরোয় না, এটা তোমাদের মডেল কোশ্চেন পেপারে দেওয়া আছে। 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে, কেই জানে না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে যে এ কেমন আছে। তাই হয়তো গ্রামের পোর্টরাজ যেহেতু দামা, তাই দামার খোঁজ করতে স্বয়ং মোড়ল মশাই এবং তার ছেলেরা আসছে। ভুলো না দামা গায়ের পোর্টরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে, তাই এই ধরে লোককে আসতে হবেই। মেয়েরা যখন কথা বলছিল, দূরপথ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে মুখ মুছল দূরপথ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন্নাম হয়। অর্থাৎ দূরপথ মোড়লকে দেখে বাড়ির বাইরে বেরিয়ে এলো এবং মোড়লকে প্রণাম করছে। তার অবস্থা দেখে মোড়ল শুধালো, অর্থাৎ জিজ্ঞাসা করলো, দামা কথা এ কদিন? ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া বলতে গেছে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল বলছে। মোড়ল তো অবাক। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে পোর্টরাজ নাকি? তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। পরের অংশে বলা হয়েছে যে তা ঠিক, মোড়ল বলে। তারপর দূরপথের দিকে ঘুরে তাকায়। দূরপথ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে। কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ। অর্থাৎ যাত্রা মানে মাকে খুশি করার জন্য একটা পুজোর মিছিল, এটা করতেই হবে। মোড়ল এসে পরামর্শ দিচ্ছে দূরপথকে। ঠিক আছে, এরকম যাত্রা করতেই হবে, কিন্তু আমাদের সেবায়েতকে না হলে যাত্রা করা যাবে কি করে? অর্থাৎ আমাদের দামা তো বিছানায় পড়ে তার কলেরা হয়েছে, সে কি করে যাত্রা করতে পারবে? ঠিক, কিন্তু আমাদের মরদটা পড়ে আছে যে, অর্থাৎ আমার মরদটা, আমার স্বামী দামা, সে তো কলেরা হয়ে বিছানা সহ্য, কি করে সে যাত্রা করবে? পথ মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। আজকে যা যা পড়ানো হলো তার মধ্যে আমি অনেক এমসিকিউ তোমাদের বলে দিয়েছি, কিন্তু এর থেকে আরও গুরুত্বপূর্ণ এবং আরও পরীক্ষায় আসার সম্ভাব্য এমসিকিউ যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। 8100191916 এই নাম্বারের মধ্যে তোমরা অবশ্যই যোগাযোগ করে আমাদের পেড পিডিএফটা তোমরা নিতে পারো। তো এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।